কিছু বৈজ্ঞানিক আবিষ্কার আমাদের জ্ঞানের পরিসর বাড়ানোর চেয়েও যেন বেশি কিছু করে, আমাদের মনস্তত্ত্বে এবং চিন্তাধারাতেও আনে পরিবর্তন। আর তা যদি হয় এই সুবিশাল মহাবিশ্ব সম্পর্কে, তবে তা যে আমাদের মহাবিশ্বের ব্যাপ্তি এবং এর মধ্যে আমাদের অবস্থান সম্পর্কে নতুন করে ভাবতে শেখায়, তার বলার অপেক্ষা রাখে না। এরকম একটি মুহূর্ত ছিল যখন মহাকাশযান প্রথমবারের মতো পৃথিবীর ছবি পাঠিয়েছিল। আরেকটি মুহূর্ত হতে পারে অন্য কোনো জগতে জীবনের সন্ধান। সম্প্রতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন একটি প্রতিবেদন যাতে এই সম্ভাবনা ঘনিয়ে এসেছে বলেই মনে হচ্ছে। K2-18b নামের একটি গ্রহে এমন এক ধরনের গ্যাসের চিহ্ন পাওয়া গেছে যা পৃথিবীতে কেবল সরল বা এককোষী জীবের মাধ্যমেই তৈরি হয়। এখন ভিন গ্রহে প্রাণের সন্ধান, অর্থাৎ মহাবিশ্বে আমরা একা নই, এই ধারণা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুব বেশি দূরে নয়, বলছেন এই আবিষ্কারের প্রধান বৈজ্ঞানিক। মৌলিক প্রশ্নগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় এবং আমরা সম্ভবত সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার দ্বারপ্রান্তে রয়েছি, বলছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমির অধ্যাপক নিক্কু মধুসূদন। কিন্তু এর সঙ্গে আরও অনেক প্রশ্ন চলে আসে অবধারিতভাবেই। যেমন, যদি আমরা অন্য কোনো জগতে জীবন খুঁজে পাই, তাহলে এটি আমাদের মানবজাতি হিসেবে কিভাবে পরিবর্তন করবে? আমাদের পূর্বপুরুষরা অনেক আগে থেকেই মহাকাশে বসবাসকারী অজানা সব প্রাণীর গল্প তৈরি করেছেন। 20 শতকের শুরুর দিকে জ্যোতির্বিজ্ঞানীরা মঙ্গল গ্রহের পৃষ্ঠে সরল রেখার মতো কিছু গঠন দেখতে পেয়েছিলেন বলে ধারণা করেছিলেন। তখন এটি জল্পনা তৈরি করেছিল যে আমাদের নিকটতম গ্রহগুলোর একটিতে হয়তো কোনো উন্নত সভ্যতার অস্তিত্ব থাকতে পারে। এই ধারণা থেকে উড়ন্ত চাকতি এবং ছোট সবুজ রঙের এলিয়েনদের নিয়ে এক বিশাল সায়েন্স ফিকশন সংস্কৃতি গড়ে ওঠে। এই সময়টা ছিল এমন একটি যুগ যখন পশ্চিমা দেশগুলো কমিউনিজমের প্রসার নিয়ে ভীতি তৈরি করেছিল। তাই মহাকাশ থেকে আসা অতিথিদের বেশিরভাগ সময় হুমকি রূপে উপস্থাপন করা হতো, যারা আশার পরিবর্তে নিয়ে আসে বিপদ। তবে কয়েক দশক পর অন্য কোনো জগতে প্রাণের অস্তিত্বের এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী প্রমাণ এসেছে মঙ্গল বা শুক্র গ্রহ থেকে নয়, বরং শত শত ট্রিলিয়ন মাইল দূরের একটি গ্রহ থেকে, যা একটি দূরবর্তী নক্ষত্রের চারপাশে ঘুরছে। ভিন গ্রহের প্রাণের অস্তিত্ব অনুসন্ধানের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল কোথায় অনুসন্ধান করতে হবে তা জানা। কিছুদিন আগ পর্যন্ত নাসার অনুসন্ধানের মূল লক্ষ্যই ছিল মঙ্গল গ্রহ, কিন্তু 1992 সালে প্রথমবারের মতো আমাদের সৌরজগতের বাইরের একটি নক্ষত্রকে কেন্দ্র করে একটি গ্রহ আবিষ্কারের পর থেকে পরিবর্তন আসতে শুরু করে। জ্যোতির্বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে ধারণা করেছিলেন যে দূরবর্তী নক্ষত্রগুলোর চারপাশে অন্য গ্রহ থাকতে পারে, তবে তখন পর্যন্ত এর কোনো প্রমাণ ছিল না। এরপর থেকে এখন পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে প্রায় 6000টি গ্রহ আবিষ্কৃত হয়েছে। মহাবিশ্বের অনেক গ্রহই তথাকথিত গ্যাস জায়ান্ট, যেমন আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি গ্রহ। অনেক গ্রহ আবার অতিরিক্ত গরম বা ঠান্ডা, যেখানে তরল পানির অস্তিত্ব সম্ভব নয়। প্রাণের জন্য তরল পানি অপরিহার্য বলে মনে করা হয়। তবে কিছু গ্রহ এমন অঞ্চলে রয়েছে যাকে জ্যোতির্বিজ্ঞানীরা গোল্ডিলক্স জোন বলেন। এখানে নক্ষত্র থেকে গ্রহগুলোর দূরত্ব এমন ঠিক অবস্থায় থাকে যা প্রাণ টিকিয়ে রাখতে পারে। অধ্যাপক মধুসূদন মনে করেন আমাদের গ্যালাক্সিতে এমন হাজার হাজার গ্রহ থাকতে পারে। এই তথাকথিত এক্সোপ্ল্যানেট বা সৌরজগতের বাইরের গ্রহ আবিষ্কার হওয়ার সাথে সাথে বিজ্ঞানীরা তাদের বায়ুমণ্ডলের রাসায়নিক উপাদান বিশ্লেষণের জন্য যন্ত্র তৈরি করতে শুরু করেন। তাদের এই প্রচেষ্টা শুধু উচ্চাভিলাষী ছিল না, ছিল সাহসী, যুগান্তকারী। এর মূল ধারণা ছিল দূরবর্তী এই গ্রহগুলোর বায়ুমণ্ডল দিয়ে আসা সূর্যালোকের ক্ষুদ্র অংশ সংগ্রহ করা এবং সেখানে থাকা রাসায়নিক অণুর বৈশিষ্ট্য খুঁজে বের করা। এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কেবল জীবিত প্রাণীর দ্বারা উৎপন্ন হয়। একে বলা হয় বায়োসিগনেচার। অবশেষে বিজ্ঞানীরা ভূমিতে ও মহাকাশে স্থাপিত টেলিস্কোপের জন্য এমন যন্ত্র তৈরিতে সফল হন। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ যাই কিছুদিন আগেই K2-18b নামের একটি গ্রহে এমন গ্যাস শনাক্ত করেছে। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে শক্তিশালী মহাকাশ টেলিস্কোপ। 2021 সালে এর উৎক্ষেপণ বিজ্ঞান জগতে একটি আলোড়ন সৃষ্টি করেছিল, কারণ এটি দেখিয়েছিল যে ভিন গ্রহের প্রাণ অনুসন্ধান এখন মানবতার হাতের নাগালে। তবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপেরও সীমাবদ্ধতা রয়েছে। এটি আমাদের গ্রহের মতো ছোট এবং তাদের নক্ষত্রের খুব কাছাকাছি থাকা গ্রহগুলোকে শনাক্ত করতে পারে না, কারণ নক্ষত্রের আলো এক্ষেত্রে বাধা সৃষ্টি করে। তাই নাসা পরিকল্পনা করছে হ্যাবিটেবল ওয়ার্ল্ডস অবজারভেটরি HWO এর 2030-এর দশকে চালু হওয়ার কথা রয়েছে এর, এবং এটি পৃথিবীর মতো গ্রহের বায়ুমণ্ডল পর্যবেক্ষণ ও নমুনা সংগ্রহ করতে পারবে।
গ্রহগুলোতে নক্ষত্রের আলোর প্রভাব কমিয়ে দেওয়ার জন্য এতে একটি উচ্চ প্রযুক্তির সানশিল্ড ব্যবহার করা হবে। এদিকে এই দশকের শেষের দিকে চিলির মরুভূমিতে চালু হতে যাচ্ছে ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি ইএসও এর এক্সট্রিমলি লার্জ টেলিস্কোপ ইএলটি। এর আয়না পৃথিবীতে তৈরি হওয়া যে কোনো যন্ত্রের মধ্যে সবচেয়ে বড়, যার ব্যাস ৩৯ মিটার। তাই এটি আগের যে কোনো টেলিস্কোপের চেয়ে গ্রহগুলোর বায়ুমণ্ডল অনেক বেশি বিস্তারিত পর্যবেক্ষণ করতে পারবে। তবে অধ্যাপক মধুসূদন আশা করছেন যে আগামী ২ বছরের মধ্যে তিনি যথেষ্ট তথ্য সংগ্রহ করতে পারবেন, যা স্পষ্টভাবে প্রমাণ করবে যে K2-18b গ্রহের চারপাশে তিনি সত্যি বায়োসিগনেচারের সন্ধান পেয়েছেন। তবে তিনি যদি তার লক্ষ্য পূরণ করতে পারেনও, সেটি অন্য গ্রহে প্রাণের সন্ধানের কারণে আমাদের ব্যাপক আশাবাদী করে তুলতে পারবে না, বরং এটি আরেকটি শক্তিশালী বৈজ্ঞানিক বিতর্কের সূচনা করবে। কারণ তখন প্রশ্ন উঠবে, এই বায়োসিগনেচার অজৈব উপায়েও তৈরি হতে পারে কিনা। তবে এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং স্কটল্যান্ডের রয়্যাল অ্যাস্ট্রোনমার অধ্যাপক ক্যাথরিন হেইম্যান্সের মতে আরও তথ্য সংগ্রহ এবং বিভিন্ন গ্রহের বায়ুমণ্ডলের বিশ্লেষণ করা হলে এবং যদি রসায়নবিদরা বিকল্প ব্যাখ্যা খুঁজে পেতে ব্যর্থ হন, তাহলে ধীরে ধীরে অন্য গ্রহে প্রাণ থাকার সম্ভাবনা আরও জোরালো হবে। তিনি বলেন, টেলিস্কোপের মাধ্যমে যত বেশি সময় পর্যবেক্ষণ করা হবে, ততই জ্যোতির্বিজ্ঞানীরা এই বায়ুমণ্ডলগুলোর রাসায়নিক গঠনের আরও পরিষ্কার ধারণা পাবেন, যদিও তখনও নিশ্চিতভাবে বলা যাবে না যে এটি প্রাণের সন্ধান পাওয়া। তবে যত তথ্য সংগ্রহ করা হবে এবং যদি এটি কেবল এই নির্দিষ্ট গ্রহে নয়, অন্যান্য সৌরজগতেও পাওয়া যায়, তাহলে আমাদের আত্মবিশ্বাস আরও বাড়বে। আমাদের সৌরজগতেই যদি কোনো রোবোটিক মহাকাশযান দিয়ে বহনযোগ্য ল্যাবরেটরি ব্যবহার করে প্রাণ আবিষ্কার করা যায়, তবে সেটি হবে অনেক বেশি নির্ভুল প্রমাণ। পৃথিবীর বাইরে কোনো জীবাণু পাওয়া গেলে তা বিশ্লেষণ করা সম্ভব হবে, এমনকি হয়তো পৃথিবীতে ফিরিয়ে আনার ব্যবস্থাও করা যাবে। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন মহাকাশযানের প্রেরিত তথ্যের ভিত্তিতে আমাদের সৌরজগতেই প্রাণ বা অতীতে প্রাণের সম্ভাবনার বৈজ্ঞানিক যুক্তি কিন্তু ইতোমধ্যেই যথেষ্ট বেড়েছে। এ বিষয়ে গবেষণার জন্য বেশ কিছু মিশন এখন সময়ের ব্যাপার মাত্র। যেমন ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএর এক্সোমার্স রোভার, এটি ২০২৮ সালে উৎক্ষেপণের পরিকল্পনা করা হয়েছে। রোভারটি মঙ্গলের পৃষ্ঠের নিচে খনন করবে এবং অতীতের বা বর্তমান জীবনের চিহ্ন অনুসন্ধান করবে। তবে বিজ্ঞানীরা মনে করছেন, বর্তমানে মঙ্গলের কঠিন পরিবেশের কারণে জীবাশ্মকৃত অতীত প্রাণের সন্ধান পাওয়ার সম্ভাবনাই বেশি। এদিকে চীনের তিয়ানওয়েন-3 মিশনটিও উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে ২০২৮ সালে। মিশনের লক্ষ্য হল নমুনা সংগ্রহ করা এবং ২০৩১ সালের মধ্যে পৃথিবীতে ফিরিয়ে আনা। এছাড়া নাসা এবং ইউরোপীয় মহাকাশ সংস্থা ইএসএর মিশন ইতোমধ্যে বৃহস্পতি গ্রহের বরফে ঢাকা চাঁদগুলোর দিকে যাত্রা শুরু করেছে। চাঁদগুলোর বরফের নিচে পানি কিংবা বিশাল মহাসাগর রয়েছে কিনা তা যাচাই করাই এই মিশনের উদ্দেশ্য। এই মিশনগুলো শুধু প্রাণের সম্ভাবনার প্রশ্নেই নয়, বরং আমাদের সৌরজগতের অভ্যন্তরে প্রাণের উৎস এবং বিকাশ সম্পর্কে একটি নতুন দৃষ্টিভঙ্গি উন্মোচন করতে পারে। কিন্তু এই মহাকাশযানগুলো সরাসরি প্রাণ খুঁজে বের করার জন্য তৈরি করা হয়নি, বরং এই অভিযানের লক্ষ্য হল ভবিষ্যতের এমন সব মিশনের ভিত্তি তৈরি করা যেগুলো সত্যিকারের প্রাণ খোঁজার কাজে নিয়োজিত হবে। একথা বলছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের প্রফেসর মিশেল ডোহার্টি। তিনি বলেন, এটা একটা দীর্ঘ ধীর প্রক্রিয়া। পরবর্তী সিদ্ধান্ত হবে একটি ল্যান্ডার বা অবতরণ যান পাঠানো, কোন চাঁদে যাবে আর ঠিক কোথায় নামবে সেটা নির্ধারণ করা। আপনি এমন জায়গায় নামতে চাইবেন না যেখানে বরফের স্তর এতটাই পুরু যে তার নিচে পৌঁছানো সম্ভব নয়। তাই এটি ধীরগতির একটি প্রক্রিয়া হলেও পথটা বেশ রোমাঞ্চকর। নাসাও ২০৩৪ সালে ড্রাগন ফ্লাই নামের একটি মহাকাশযান পাঠাচ্ছে, যেটি শনির চাঁদ টাইটানে অবতরণ করবে। টাইটান এমন একটি গ্রহাণু যেখানে রয়েছে কার্বন সমৃদ্ধ রাসায়নিক উপাদানে তৈরি হ্রদ ও মেঘ, যা এই গ্রহকে এক ধরনের কমলা রঙের কুয়াশার আবরণে মুড়ে দেয়। জীবনের অস্তিত্বের জন্য পানির পাশাপাশি এই কার্বন সমৃদ্ধ রাসায়নিক উপাদানগুলোকেও খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। বৃহস্পতি বা শনির বরফে ঢাকা চাঁদগুলোতে জীবন থাকতে পারে কিনা এ বিষয়ে প্রফেসর ডোহার্টি বলেন, আমি খুব অবাক হব যদি না থাকে। জীবনের জন্য ৩টি বিষয় প্রয়োজন, একটি তাপের উৎস, তরল পানি আর জৈব বা কার্বন ভিত্তিক রাসায়নিক। যদি এই ৩টি উপাদান আমরা পাই, তাহলে জীবনের সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। ভিনগ্রহে প্রাণীর খোঁজে বিজ্ঞানীরা যদি সত্যি সফল হন এবং যদি কোনো এক সময় সিম্পল লাইফ ফর্ম বা সরল প্রাণ খুঁজে পাওয়া যায়, সেটাই কিন্তু প্রমাণ করে না যে জটিল প্রাণী বা কমপ্লেক্স লাইফ ফর্মসও অন্য কোথাও আছে। প্রফেসর মধুসূদন মনে করেন, যদি সত্যি এমন সিম্পল লাইফ ফর্ম খুঁজে পাওয়া যায়,
তাহলে সেটি ছায়াপথে বেশ সাধারণ ব্যাপার হতে পারে। কিন্তু ওই সরল জীবন থেকে জটিল জীবনে রূপ নেয়া একটা বিশাল পরিবর্তন, এবং সেটাই এখনো বড় প্রশ্ন। সেই রূপান্তর কিভাবে ঘটে, কি শর্তে সেটা সম্ভব হয়, আমরা এখনও তা জানি না। আর তারপরে ওই জটিল জীবন থেকে বুদ্ধিমান প্রাণীর দিকে যাওয়া, সেটা তো আরও এক ধাপ বড় পরিবর্তন। রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ড রবার্ট ম্যাসিউ একমত যে সরল প্রাণী থাকলেও অন্য কোনো গ্রহে বুদ্ধিমান প্রাণীর উদ্ভব হওয়ার সম্ভাবনা খুবই কম। পৃথিবীতে যখন জীবন শুরু হয়েছিল তা ছিল বেশ জটিল প্রক্রিয়া। বহু সময় লেগেছিল বহু কোষ বিশিষ্ট প্রাণী তৈরি হতে, আর তারপর সেটা নানা জীবের মধ্যে বিবর্তিত হতে। সবচেয়ে বড় প্রশ্ন হল, পৃথিবীর মধ্যে এমন কিছু কি ছিল যা এই বিবর্তনকে সম্ভব করেছিল? অন্য গ্রহে এরকম বিবর্তন ঘটার জন্য কি একেবারে পৃথিবীর মতো পরিবেশ, আকার, সাগর আর স্থলভাগ লাগবে, নাকি এই প্রক্রিয়াটা অন্যরকম পরিবেশেও হতে পারে? তিনি মনে করেন এমনকি যদি শুধুমাত্র সিম্পল লাইফ ফর্ম কোথাও খুঁজে পাওয়া যায়, তবুও সেটা হবে এক নতুন অধ্যায়, যেখানে মহাবিশ্বে মানুষের বিশেষ অবস্থান আরও ছোট হয়ে যাবে। ড রবার্ট ম্যাসির মতে, বহু শতাব্দী আগে আমরা মনে করতাম আমরা মহাবিশ্বের কেন্দ্রবিন্দুতে অবস্থান করি, কিন্তু জ্যোতির্বিজ্ঞানে যত নতুন আবিষ্কার হয়েছে ততই আমরা বুঝেছি যে আমরা সেই কেন্দ্র থেকে ধীরে ধীরে সরে গেছি। তিনি বলেন, আমি মনে করি অন্য কোথাও প্রাণীর অস্তিত্বের প্রমাণ পাওয়া গেলে সেটা আমাদের বিশেষত্ব আরও কমিয়ে দেবে। অন্যদিকে প্রফেসর ডোহার্টি মনে করেন, যদি আমাদের সৌরজগতেই জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, তাহলে সেটা শুধু বিজ্ঞানের জন্য নয়, আমাদের আত্মার জন্যও ভালো হবে। তিনি বলেন, এমনকি যদি খুব সহজ জীবনও খুঁজে পাওয়া যায়, তা আমাদের এটা বুঝতে সাহায্য করবে যে কোটি কোটি বছর আগে কিভাবে আমাদের নিজস্ব বিবর্তন শুরু হয়েছিল। আর তাই আমার জন্য এটা হচ্ছে মহাবিশ্বে আমাদের জায়গাটা খুঁজে পাওয়া। যদি আমরা জানতে পারি যে জীবনের অস্তিত্ব আমাদের সৌরজগতে আছে, এমনকি হয়তো আরও দূরে কোথাও, তাহলে সেটা এক ধরনের শান্তি এনে দেবে। বুঝতে পারব যে আমরা একটা বড় কিছুর অংশ। এটা আমাদের আরও মহান করে তুলবে। এর আগে কখনো বিজ্ঞানীরা এত গভীরভাবে অন্য জগতে প্রাণের খোঁজ করেননি, আর কখনো তাদের হাতে এত শক্তিশালী প্রযুক্তিও ছিল না। এক্ষেত্রে কাজ করা অনেক বিজ্ঞানী মনে করেন এটা আর হবে কিনা সেই প্রশ্ন নয়, বরং কবে হবে সেটাই এখন প্রশ্ন। প্রফেসর মধুসূদনের মতে, ভিন গ্রহের প্রাণ আবিষ্কারের ঘটনা ভয় নয়, বরং আশার বার্তা বয়ে আনবে। তিনি বলেন, যখন আমরা আকাশের দিকে তাকাবো, তখন শুধু নক্ষত্র বা গ্রহ নয়, আমরা দেখব এক জীবন্ত আকাশ। এর সামাজিক প্রভাব হবে বিশাল। এটা আমাদের নিজেদের অবস্থান সম্পর্কে ভাবনায় এক বিশাল পরিবর্তন এনে দেবে। মহাবিশ্বের প্রেক্ষাপটে আমরা নিজেদের যেভাবে দেখি তা একদম বদলে যাবে। এটা আমাদের মনোজগতেই একটা মৌলিক পরিবর্তন এনে দেবে, কিভাবে আমরা নিজেদের দেখি এবং অন্যদের দেখি। ভাষা, রাজনীতি, ভৌগোলিক সীমা, সব ধরনের বাধা দূর হয়ে যাবে, কারণ তখন আমরা বুঝতে পারব আমরা একা নই, আর সেটাই আমাদের আরও কাছাকাছি নিয়ে আসবে। তিনি আরও বলেন, এটা হবে আমাদের বিবর্তনের আরও একটি ধাপ।